শাড়ির নিচের কাপড়টা একটু সরে ছিল, দেখে আমি চোখ সরিয়ে নিলাম। নিজেই বুঝতে পারছিলাম ঠিকভাবে ভদ্র থাকা কতটা কঠিন। ঘরের মধ্যে আমরা দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম খাটে। কাকি ঘরের দরজাটা নিজেই ধীরে ধীরে টেনে দিল। বাইরে ঝড়ের গর্জন। কাকির মোবাইলে চলছে একটা সিনেমা। সেই রাতে সিনেমার আলোতে যা হলো তা কখনো ভোলা যাবে না। নারায়ণপুর গ্রামে এসেছি অনেক দিন পর। এবার ইউনিভার্সিটির গরমের ছুটি পড়তেই ভাবলাম একটু প্রকৃতির কাছে গিয়ে থাকা যাক। শহরে কংক্রিট, ইন্টার্নশিপ, বাস স্টপ আর হোস্টেলের চার দেয়াল আমার ভেতরটা যেন শুকিয়ে ফেলেছিল। মা বলল, তুই কাকির বাড়ি চলে যা কিছুদিন, ও তো এখন একাই থাকে। সত্যিই তাই। কাকি মানে রীতা কাকি, আমার ছোট কাকি। বয়স এখন 39 ছুঁই ছুঁই। দেখতে এখনও এমন টানটান যে হালকা চোখে তাকালে বোঝার উপায় নেই। উনি বিয়ের প্রায় 15 বছর পার করে ফেলেছেন। তবে একটাই দুঃখ, কাকি কাকার কোনো সন্তান হয়নি। আর কাকা মিলিটারিতে চাকরি করে বেশিরভাগ সময় বাইরে। এই যেমন এখন কাশ্মীরে পোস্টেড। আমি দুপুরবেলা চলে গেলাম কাকির বাড়িতে। দরজাটা হালকা খোলা ছিল। কাকি কাকি করে ডাক দিলাম কয়েকবার, কোনো সাড়া নেই। ভেতরে ঢুকে দেখি ঘর নিস্তব্ধ। তবে বিছানায় কাকির আঁচলের কোনা আর একটা পেটিকোট পড়ে আছে। ব্যাগটা নামিয়ে জামা বদলাতে যাব এমন সময় পিছন থেকে এক গলা শোনা গেল, এই বাবু তুই? আমি ঘুরে তাকাতেই চোখ যেন আটকে গেল। আমার শরীর কেমন জানি জমে এলো। দাঁড়িয়ে আছেন রীতা কাকি, মাথা ভেজা, চুল থেকে জল টপ টপ করছে মনে হচ্ছিল। নদীর জল যেন চুলে খেলা করছে। একটা লাল গামছা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছেন, সাদামাটা অথচ চোখে পড়ার মতো। মুখটা ঘেমে ভেজা, কপালে বিন্দু বিন্দু জল। আমার দিকে তাকিয়ে আছে, চোখে একটু বিস্ময়, একটু মিষ্টি হাসি। তুই কখন এলি রে? আমি তো কলে পড়েছিলাম স্নান করতে। তোর ডাক শুনে এভাবেই চলে এসেছি। আমি কিছু বলতে পারিনি। তখনই শুধু একটা কথা মাথায় ঘুরছিল, এই সেই রীতা কাকি, নাকি এই গরমে নদীর ধারে তার শরীরটাও গলে গিয়ে অন্যরকম কিছু হয়ে উঠেছে। কাকি বলল, তুই বস, আমি জামা পরে আসি। আমি চুপচাপ বসে থাকলাম, কিন্তু চোখে যেন আটকে ছিল তার সেই আকস্মিক ভেজা উপস্থিতি। কাকি জামা পাল্টে ফিরে এলো, একটা পাতলা সাদা ছাপা কামিজ আর পেটিকোট পরে। জামার পাতলা কাপড়ের ওপার থেকে এক ধরনের রহস্য জড়িয়েছিল, যেটা না তাকিয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। মুখে মিষ্টি হাসি, চুলে ভেজা গন্ধ। বলল, তুই বস, ভাত দিচ্ছি তোকে। আমি হাত মুখ ধুয়ে এসে উঠোনের কোণে রাখা কাঠের টেবিলটায় বসলাম। কাকির চালের ভাত, ডাল, আলু ভাজা আর একটু কাঁচা মরিচ দিয়ে পিরিচ সাজিয়ে বসিয়ে দিল। আমি খেতে খেতে তাকালাম। কাকিও পাশে বসলো নিজের প্লেট নিয়ে। টেবিলটা ছোট, এক হাত বাড়ালেই ওর কাঁধ ছুঁয়ে যায়। খেতে খেতে দেখি ও মাঝে মাঝে চুল ঠিক করছে। জামার ফাঁকে আলোর ছায়ায় ওর ত্বকের কোমল রেখাগুলো এক ধরনের নরম দীপ্তি ছড়াচ্ছিল। আমি মুখ নামিয়ে খেতে থাকলাম, কিন্তু অনুভব করলাম ও আমার দৃষ্টি টের পাচ্ছে। একবার চোখে চোখ পড়ল আমাদের। কাকি মিটিমিটি হেসে বলল, তোর চোখে কেমন যেন গভীরতা এসেছে রে। আগে এত মনোযোগ দিয়ে তাকাতিস না, এখন কেমন যেন চুপচাপ খেয়ে খেয়ে তাকাস। আমি একটু হেসে বললাম, শহর থেকে মানুষ বদলে যায় কাকি। ও বলল, শহর কি শেখায় তাদের কে জানে। আমার তো ভয় করে মাঝে মাঝে। আমি থেমে গেলাম। তারপর আমরা আর কিছু বললাম না, শুধু খেতে খেতে মাঝে মাঝে চামচের আওয়াজ, হাওয়ার ঝাপটা আর একটা চাপা উত্তাপ, যা ধীরে ধীরে রক্ত সরিয়ে যাচ্ছিল। খাওয়া শেষে কাকি বলল, চল ভিতরে আয়, গরম খুব, ফ্যানের নিচে একটু বিশ্রাম নে। ঘরের ভিতরে ঢুকে আমি একপাশে বসলাম খাটে, আর কাকি ফ্যানের নিচের পাশেই আঁতোয়া হয়ে বালিশে মাথা রাখল। সে পাশ ফিরে ঘুমোচ্ছিল। ঘরের মৃদু আলোয় তার অঙ্গভঙ্গিতে এক ধরনের শান্তি ছিল, যেন নদীর ঢেউ কোলের পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। কাকি চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু তার শরীর যেন একটা ছায়ার মতো আমার চোখের ভেতরে ঢুকে গেছে। কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। তারপর হঠাৎ কাকি জিজ্ঞেস করলো, চোখ না খুলেই, তুই আর কোথাও যাসনি দুপুর থেকে? শুধু আমার আশেপাশেই ঘুরছিস কেন এ? আমি ধরা গলায় বললাম, কাকি তোকে অনেক দিন দেখি না তো, এই নদীর ধারটাও তো কেমন অন্যরকম হয়।
ও চুপ করে থাকলো। একটা নিঃশ্বাস ছাড়া আর কিচ্ছু শোনা গেল না, কিন্তু সেই নিঃশ্বাসে আমি স্পষ্ট শুনলাম আমার আর ওর মাঝখানের দূরত্বটা আর বেশিক্ষণ থাকবে না। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই চারিদিকে কেমন নিস্তব্ধ হয়ে আসে। এই নারায়ণপুর নদীর ধারে হাওয়ার শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। ফ্যানের নিচে আধ ঘুম ঘুম ভাব নিয়ে শুয়েছিলাম খাটে, আর কাকি পাশে হঠাৎ উঠে বসে বলল, গাটা কেমন যেন হাঁসফাঁস লাগছে, কলঘর থেকে গা ধুয়ে আসি। একবার আমি তাকিয়ে দেখলাম কাকির গায়ে ছিল সেই আগের সাদা হালকা জামাটা, সেটার আড়ালে কিছু একটা দেখা যাচ্ছিল। কাকি চুপচাপ চুল বাঁধল, একখানা গামছা নিল আর দরজার দিকে এগিয়ে গেল, কলঘরের দিকে। হাতে মুখে পানি লাগাতে আমি চুপচাপ উঠে উঠোনে এলাম। পায়ের আওয়াজ না দিয়ে হেঁটে গেলাম কলঘরের সামনে। ওখানে একটা পর্দা টাঙানো, তিন দিকে টিন, সামনের দিকটাই সেই পর্দার নিচে একটু ফাঁকা। ভেতর থেকে জলের শব্দ ভেসে আসছিল, কখনো ছিটে পড়া, কখনো ধীর গুঞ্জন। মনে হচ্ছিল গরম দুপুরে কেউ শান্তি খুঁজছে। আমি একদম শব্দ না করে দাঁড়িয়ে রইলাম। মনের ভিতর দিয়ে কেমন জানি একটা ঢেউ উঠল, অদ্ভুত টান। সেই শব্দে যেন আমার বুকের ভেতর গরম কিছু ছড়িয়ে পড়ছে। ভিতর থেকে শোনা যাচ্ছিল এক ধরনের নরম আওয়াজ, কখনো গামছা ঝাঁকায়, কখনো জল ঝরে পড়ে। শব্দগুলো যেন মন ছুঁয়ে যায়। পর্দার নিচ দিয়ে অল্প অল্প দেখা যায় কাকির পায়ের পাতায় জল গড়িয়ে পড়ছে, পায়ের আঙ্গুলে লেগে মাটি ভিজে যাচ্ছে। এক সময় গা মুছতে গিয়ে সে হালকা গুনগুন করছে। মৃদু সুর ভেসে এলো, যেন গলায় একটা গোপন নদী বয়ে চলেছে, যার শব্দে অকারণ একটা শিহরণ ছড়িয়ে পড়ছে। তবে সেদিন হঠাৎ একটা মুহূর্তে কাকি বুঝে গেল কেউ দাঁড়িয়ে আছে সামনে। ভিতর থেকে বলল, কে ওখানে? বাবু তুই? আমি কেঁপে উঠে বললাম, না না কাকি, আমি আসলে ভাবছিলাম একটু নদীর দিকে যাব। কাকি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর দরজার ওপাশ থেকে শান্ত স্বরে বলল, তুই গেলে সাবধানে যাস, আর নদীর ধারেও বেশি সময় থাকিস না, এখন জল বাড়ছে। ওর গলায় না রাগ ছিল না লজ্জা, বরং যেন একটা বুঝে নেওয়া একরকম নরম গ্রহণ। আমি ধীরে ধীরে গেলাম, কিন্তু মনে হচ্ছিল সেই পর্দার ওপাশ থেকে একটা চোখ এখনও তাকিয়ে আছে আমার দিকে। কাকি আরও বলল, আমি একটু মন্দিরে যাব। আমি চলে এলে তো এলামই, আর না এলে তুই এই চাবিটা দিয়ে তালা খুলিস। এই বলে কাকি বেরিয়ে গেল। আমি নদীর ধারে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হেঁটে বাড়ি ফিরছি। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা পুরনো খেজুর গাছের পাশে দাঁড়িয়ে পড়লাম। সেখানে দুটো লোক দাঁড়িয়েছিল, সম্ভবত মাঝবয়সী, গ্রামের মিস্ত্রি বা ক্ষেত মজুর গোছের। আমি তাদের চোখে পড়িনি, কারণ আমি গাছের পিছনেই ছিলাম। ওরা ছিল সিগারেট টানতে টানতে গল্পে মশগুল। একজন বলল, কিরে, তোর ওই রীতা কাকিমার কী যেন বলিস, তার মতো সুন্দর মহিলা এই পাড়ায় দ্বিতীয় নাই। আরেকজন একটু হেসে ফিসফিসিয়ে বলল, গতবার যেদিন কল ঘরে গেছিল আমি কলা গাছের আড়াল থেকে দেখছিলাম, বেশ পছন্দ হয়েছিল। তাদের কথায় আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। হাতের তালু ঘামে ভিজে যাচ্ছিল। বুকের ভেতরে কেমন জানি একটা রাগ, একটা অদ্ভুত গর্ব আর এক অদ্ভুত লজ্জা জেগে উঠেছিল। শুধু আমি না, ওকে এমন চোখে দেখে সবাই, এই প্রশ্নটা যেন মাথার মধ্যে বাজতে লাগলো। তাদের কথায় আমি বুঝে গেলাম রীতা কাকি শুধু আমার কাছে না, পুরো গ্রামের চোখেও একটা আকাঙ্ক্ষার, একটা নীরব ইচ্ছা। ওদের চোখে কাকির শৈল্পিক চালচলন যেন একটা উৎসব। আর আমি দাঁড়ালাম না, চুপচাপ হেঁটে বাড়ির দিকে ফিরলাম। উঠোনে এসে দেখি কাকি বসে আছে, চুল খোলা, নারকেল তেল হাতে নিয়ে আস্তে আস্তে আঙুল দিচ্ছে, মাথায় ঘষছে। সামনে রাখা একটা আয়না আর পাশে রাখা ধূপকাঠি থেকে হালকা গন্ধ আসছে। কাকি হঠাৎ বলল, তুই এসেছিস? নদীর ধারে ভালো লাগলো? আমি বললাম, ভালোই, তবে কেউ কেউ তো শুধু নদী দেখে না, তোর কথাও বলে। ওর মুখে একটু বিস্ময় এলো না, শুধু আয়নায় চোখ রেখে হালকা হাসলো। তারা চুপে চুপে অনেক কিছু দেখে আর বলে, আমি শুনি রে মাঝে মাঝে। আমি বললাম, তুই কিছু বলিস না? ও একটুও না ঘাবড়ে বলল, বলার কি আছে, শরীর আছে, মানুষ দেখবেই, বোঝার লোক যদি পাশে থাকে তবে ঠিকই হয়। আমার দিকে তাকিয়ে হালকা একটা মাথা নেড়ে বলল, তুই কিসের মধ্যে পড়েছিস বাবু? বুঝতে পারছি। আমার মুখে তখন আর কোনো কথা এলো না, শুধু মনে হচ্ছিল এই নারী কেবল আমার চোখে আর আমার কল্পনায় সীমাবদ্ধ না, সে তো আসলে গল্প হয়ে গেছে। রাত নেমে এসেছে,
চারিদিকে কেবল ঝিঝি পোকার শব্দ আর মাঝে মাঝে নদীর দিক থেকে আসা শংস বাতাস। ঘরটা অন্ধকার, কারণ হঠাৎই বিদ্যুৎ চলে গেছে। আমি কাকির বাড়ির পেছনের বারান্দায় বসেছিলাম। হঠাৎ পেছন থেকে কাকির গলা, আই তো আমার মোবাইলে সিনেমা চলছে, দেখিস তুই এখনও পুরনো বাংলা সিনেমা চিনিস কিনা। আমি হাসলাম, বললাম তুই যে সিনেমা দেখিস ওগুলো এখন কেউই দেখে না, তাহলে আয় শুয়ে দেখায় তোরে। কাকি এই কথাটি বলল। ঘরের মধ্যে আমরা দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম খাটে। কাকির মোবাইলে চলছে একটা পুরনো প্রেমের ছবি, নায়ক নায়িকার মাঝে বৃষ্টির ভেজার দৃশ্য। কাকি আজ শোয়া হয়ে মাথার নিচে বালিশ রেখে, আর আমি তার পাশে ঠিক তেমনভাবেই। মাঝে একটা বালিশ থাকলেও পাশে শুয়ে থাকার অনুভূতিটা আলাদা ছিল। কাকির চুলে তখনও নারিকেল তেলের হালকা গন্ধ ছিল, আর শ্বাসের শব্দটা পাশ থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল। মাঝে মাঝে ফোনের আলো ওর মুখে পড়ছিল। চোখের নিচে হালকা ছায়া, ঠোঁটের কিনারা টেনে রাখা চাপা হাসি। আমি তাকাতেই কাকি হেসে বলল, তুই তো সিনেমার চেয়ে আমার দিকে বেশি মন দিচ্ছিস। আমি একটু থেমে বললাম, সিনেমা নতুন লাগে না, কিন্তু তুই জানিস কাকি, তুই আগের চেয়েও অন্যরকম হয়ে গেছিস। কাকি হালকা করে মাথা ঝাঁকালো, বলল, তুই বড় হয়ে গেছিস, আগে সব বলতি না, এখন চোখে কথাও বেশি বলিস। আমি বললাম, তুই ভয় পাস না? ভয় কেন? কাকি বলল, কারণ আমি তো এখন আর আগের মতো ছোট্টি নেই রে, অনেক কিছু বুঝি এখন। এই কথা বলার পরে ঘরে একটা নিঃশব্দ বয়ে গেল। কাকির মুখে চুপচাপটা নেমে এলো, কিন্তু মুখ ঘোরালো না। ফ্যান বন্ধ, আলো নেই, শুধু ফোনের স্ক্রিন জ্বলছে। এক সময় কাকি আস্তে করে বলল, তুই কি জানিস শরীর আর সম্পর্ক এ দুটো সবসময় একসাথে চলে নাকি কিছু কিছু অনুভব শুধু চুপ করে ভাগাভাগি করে নিতে হয়, কোনো নাম না দিয়ে। আমি ওর দিকে আরেকটু এগিয়ে এলাম। বালিশটা মাঝে থাকলেও দূরত্বটা কেমন জানি কম মনে হচ্ছিল আমার। গা ঘেমে যাচ্ছিল, কিন্তু ঠান্ডা একটা শিহরণ ছড়িয়ে পড়েছিল। সেই রাতে সিনেমার আলোতে, কাকির গায়ের গন্ধে আর সেই চুপচাপ শ্বাসের আওয়াজে আমি বুঝলাম আমরা একই বিছানায়, এক অনুভব। সকালে রোদ উঠোনে নেমে এসেছে। ঘরটা নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে পাশের বাড়ি রেডিও থেকে ভেসে আসে পুরনো গানের সুর। বারান্দায় বসে কাকি চুল আঁচড়াচ্ছিল শান্ত ভঙ্গিতে। পরনে পাতলা একটা সুতির শাড়ি, রোদের আলোয় চেহারাটা একদম শান্ত লাগছিল। আমি তখন একটা হাফ কি প্যান্ট পরে কাকির পাশেই শুয়েছিলাম। ও হঠাৎ বলল, এই শোন, পায়ের নখগুলো কেমন শুকনো হয়ে গেছে, আগেরবার কাকা এসে লাগিয়ে দিয়েছিল, তুই যদি একটু লাগিয়ে দিস। আমি চমকে উঠলাম, আমি আমি পারবো? কাকি একটু হাসলো, বলল, পারবি, কেউ প্রথমেই পারে না, আস্তে করিস, আর মন দিয়ে করলেই সব ঠিক হয়। ও পায়ের দিকে একটু কাত হয়ে বসে পড়ল, একটা ছোট স্টুলে পা রাখলো। ওর পায়ের পাতা ঠিক আমার মুখের সামনে। পাতলা পায়ের গায়ের রঙে রোদের আলো লেগে চকচক করছিল। আমি নেল পলিশের বোতল খুললাম, লালচে একটা রং। ও বলল, দেখিস গায়ে যেন ছড়িয়ে না পড়ে, খুব আস্তে তুলির মাথাটা বাঁকা করে ধর। আমি তুলি দিয়ে শুরু করতে কাকি একটু চুপ করে গেল। আমি জিজ্ঞাসা করলাম, ব্যথা পেলি? ও আস্তে বলল, না, তবে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যেমন হাওয়ায় গা শিরশির করে তেমন। আমি একে একে সব আঙ্গুলে তুলি চালালাম। আমি খুব মন দিয়ে করছিলাম, যেন সুন্দর করে হয়। ওর পায়ের নখগুলো খুব যত্নে রাখা। আমি লাগাতে লাগাতে দেখলাম একটু শিরশির ভাব করছে। শাড়িটা একটু এলোমেলো হয়েছিল। ও যেভাবে বসেছিল তাতে হাঁটুটা উঠে এসেছিল একটু। আমি আরেক পায়ে শুরু করলাম। এবার একটু সাহস করে বললাম, তুই কি সবসময় এমন করে বসে থাকিস, না আমার জন্য আজ একটু বেশি খোলামেলা? ও একবার চোখ তুলে তাকালো আমার দিকে, একটু সময় চুপ করে রইল, তারপর বলল, তুই এখন অনেক কিছুই দেখতে শিখে গেছিস না? আমি শুধু বললাম, কাকি, রোদে তোকে দেখলে চোখ আটকে যায় বুঝলি। কাকি আর কিছু বলল না, শুধু চুপচাপ বসে থাকলো। আমি শেষ করে বললাম, হয়ে গেল, দেখ কেমন লাগছে। ও একবার নিজের পায়ের দিকে তাকিয়ে বলল, কাকার থেকেও তুই বেশ ভালোভাবে লাগিয়েছিস, সুন্দর লাগছে রংটা। আমি তখন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ও আমার দৃষ্টিকে এড়িয়ে না গিয়ে বলল, সব সময় শুধু রং না রে, যত্নের পেছনে মানুষটাও থাকে। সকাল 10টার একটু পর কাকি বলল, শোন, তুই যেহেতু নেল পালিশের যত্ন করে দিলি, পা নিয়ে ভাবি এখন কদিন ধরে গোড়ালিতে ব্যথা, ডাক্তার দেখাতে যাব, তুই যাবি আমার সঙ্গে? আমি চট করে বললাম, অবশ্যই যাব, কিন্তু শাড়ি পরে যাবি। আর কি পরবো, গামছা জড়িয়ে যাব নাকি?
বলে হেসে ওর আলনা থেকে পাতলা একটা হালকা সবুজ শাড়ি নামালো। আমি ঘোরের মধ্যে তাকিয়ে রইলাম। শাড়িটা এমনভাবে জড়ানো ছিল, দেখতে খুব গোছানো লাগছিল। আমরা রিক্সা করে বাজারের দিকে গেলাম। রাস্তায় লোকজন, রোদের উত্তাপ আর রিক্সায় ঝাঁকুনি হচ্ছিল। আমরা খুব কাছে বসেছিলাম, তাই মাঝে মাঝে লাগছিল একে অপরের গায়ে। আমি কিছু বলতাম না, কাকিও কিছু বলতো না, কিন্তু ওর চোখের কোণায় টুকটাক হাসি ফুটে উঠছিল। ডাক্তারের চেম্বারটা ছোট, ভেতরে কেবল একটা কাঠের বেঞ্চ, একটা ফ্যান ঘুরছে আর একটা পর্দা টাঙানো কাঠের টেবিল। কাকি আমার হাত চেপে বলল, বস, ডাক্তার এসে যাবে। আমি আর কাকি পাশাপাশি বসে আছি। ওর হাঁটু আমার হাঁটু ছুঁয়ে আছে। পাশেই বসেছিলাম। ওর চুল আর শরীরের গন্ধে মনটা ভারী হয়ে উঠেছিল। একসময় ডাক্তার ডাকলেন। কাকি বলল, তুই আমার সঙ্গেই আয়। আমি বললাম, আমি যাব। কাকি একটু চোখ পাকিয়ে বলল, কাউকে কিছু করতে দিস না তো তুই। চেম্বারের ভেতরে ঢুকে কাকি পা মেলে দেখালো, বলল, এই গোড়ালির নিচে ব্যথা, কখনো কখনো ফুলে যায়। ডাক্তার ওর পায়ের দিকে হাত দিল। আমি চুপ করে তাকিয়ে রইলাম। তখনই কাকি হঠাৎ বলল, ওই যে ও বসে আছে, ও আমার পায়ে নেল পালিশ লাগিয়ে দিয়েছে। আজ সকালে একদম কাকার মতো যত্ন করে লাগায়। ডাক্তার একবার আমার দিকে তাকালো, হাসলো, আর আমি আমার মুখ কেমন লাল হয়ে উঠল। কাকি তখন ওর আঁচল দিয়ে ঘাড় মুছছিল। ঘাড়ের নিচের দিকে শাড়ি একটু সরে গিয়েছিল। ওর পিঠ আর ঘামের চিকচিক ভাব সব কিছুই এমনভাবে আমার চোখে ঢুকছিল যেন জুড়িয়ে গেছে। ফিরতি রাস্তায় কাকি চুপ ছিল কিছুক্ষণ, তারপর বলল, আজ তোর চোখে আমি কি দেখলাম বলতো? ডাক্তার খেয়াল করেছিল, কিন্তু তুই না সব জেনে বুঝে চুপ করে থাকিস কেন রে? আমি বললাম, সব জেনে বুঝেও সব বলা যায় না কাকি। কাকি একটু ঘাড় ঘুরিয়ে বলল, তুই না বললেও তোর চোখ বলে দেয়। আজও বলেছে। সকালের দিকে কাকি বলল, আজ বিকেলে আমার মামাতো বোন আর ওর বর আসবে, খাবে থাকবে, তুই বাইরে ঘুরে আয়, আমি রান্না সামলাই। আমি হেসে বললাম, তুই একা পারবি? থাক, আজ রান্নাঘরে আমি তোকে হেল্প করব। ও চমকে তাকালো, সত্যি বলছিস? আমি হেসে বললাম, তোর পাশে দাঁড়ানোই তো আমার কাজ। রান্নাঘরে ঢুকেই গরমে আমার কপাল ভিজে গেল। কাকি হাঁড়িতে ভাত বসিয়েছে। চুলার সামনে দাঁড়িয়ে তার গায়ের পাশ দিয়ে ঘাম ঝরছে। আঁচলের কোণা দিয়ে মাঝে মাঝে মুছছে। শাড়ির নিচের কাপড়টা একটু সরে ছিল দেখে আমি চোখ সরিয়ে নিলাম। আমি পেছন থেকে এসে ডাল মেশাচ্ছিলাম। কাকি তখন বলল, দাঁড়া, চুলে ঘাম জমেছে, একটু মাথা টিপে দে। আমি কাকির পাশে বসে মাথা একটু মালিশ করছিলাম। বললাম, রান্নার গন্ধ আর তোর এই গরমে শরীর ঘোরে। ও একটু সরে গিয়ে বলল, চুপ কর, আজ অতিথি আসছে, আজ আমি আর তুই ভদ্র থাকবো, বুঝলি? আমি হাসলাম, কিন্তু কাকির গায়ের গন্ধ, ভেজা ঘাড় আর নড়াচড়ার মাঝে কাকির আঁচল বারবার পড়ে যাচ্ছিল। আর আমি নিজেই বুঝতে পারছিলাম ঠিকভাবে ভদ্র থাকা কতটা কঠিন। দুপুরে অতিথিরা এলো, কাকির বোন আর তার বর। সবাই মিলে উঠোনে চেয়ার পেতে গল্প শুরু হলো। খাওয়ার টেবিলে ভাত, আলু, সিম, ডিমের ঝোল আর শেষে পায়েস। আমি টেবিলে কাকির পাশে বসেছিলাম। ও ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার থালায় ভাত তুলে দিল। ওর আঙুল যখন আমার হাত ছুঁয়ে গেল, আমি চুপ করে তাকালাম। ও বুঝে ফেলল, কিন্তু মুখে কিছু বলল না। মাঝে মাঝে ওর দিদি বলছিল, রিতা, তুই তো এই ছেলেটাকে ভরে রাখিস, এমন করে যত্ন করছিস যেন নিজের ছেলের থেকেও বেশি। কাকি তখন শুধু হেসে বলল, যার ভালো লাগে তো মানুষ আপন থেকে যত্ন করে নেয়। আমি বুঝে গেলাম ও কথাটা কার উদ্দেশ্যে বলেছে। রাতের দিকে সবাই গল্পে মত্ত, কিন্তু আমি আর কাকি রান্নাঘরে থালা বাসন গোছাচ্ছি। হঠাৎ গ্লাসে আঙ্গুল লেগে কেটে গেল। একটু আমি বললাম, দাঁড়া, তোর হাত ধর। ও বলল, তুই একটু বেশি ভাবিস, ব্যথা কিছু হয়নি। আমি ওর আঙ্গুল চেপে ধরে রুমালে পেঁচালাম। একদম কাছে এসে বললাম, যার ব্যথা গায়ে লাগে না তার চোখে পানি আসে কেন বলতো? ও আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর একদম নিচু গলায় বলল, তুই থাকলে আমার সব ব্যথা বড় মিষ্টি লাগে। রাত প্রায় 12টা। অতিথিরা খেয়ে উঠে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। বাড়ির চারপাশে নিস্তব্ধতা, শুধু দূর থেকে ঝড়ের গর্জন শোনা যাচ্ছে। তারপর আচমকা বৃষ্টি নামল। বাতাসে জানলার পর্দা উঠছিল। ছাদের টিনে বৃষ্টির শব্দ যেন একঘেয়ে ছন্দ হয়ে উঠেছে। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। মনের ভেতর অদ্ভুত এক আলোড়ন। হঠাৎ দেখলাম কাকির ঘরের বাতি এখনও জ্বলছে। দরজার ফাঁক দিয়ে হালকা আলো বাইরে পড়ছে। পায়ের শব্দ না করে
আমি ওর ঘরের সামনে এলাম। ভেতরে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। আচমকা জানলা খুলে গেল এক ঝটকায়। বাতাসে কাকির শাড়ি একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল। সে জানলার পর্দা ঠিক করতে করতে বলল, কে? আমি আস্তে করে বললাম, আমার ঘুম আসছে না, এই বৃষ্টিতে কেমন যেন লাগছে। কাকি একটু চুপ করে তাকিয়ে রইল, তারপর হালকা করে বলল, ভেতরে আয়, জানলাটা ঠিক করে দে। আমি ভেতরে গেলাম। জানলাটা বন্ধ করে কাকির দিকে তাকালাম। ও বসে আছে, বালিশে হেলান দিয়ে, কাঁধে এক টুকরো চাদর চাপা দেওয়া, চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত এক প্রশান্তি। আমি নিচু গলায় বললাম, তুই তো আজকাল খুব চুপ করে থাকিস। ও ধীরে বলল, সব কথা মুখে বলা যায় না রে, কিছু অনুভব শুধু বোঝাতে হয়, চোখে চোখ রেখে। আমি কাছে এগিয়ে গিয়ে চুপ করে ওর পাশে বসে গেলাম। আমি কাকির হাত ধরলাম আলতো করে। ও কিছু বলল না, পাশে বসে রইলাম একদম চুপচাপ। ও চমকালো না, বরং একটু চোখ বন্ধ করলো। হঠাৎ বলল, তোকে একটা কথা বলি। আমি মাথা নেড়ে বললাম, বল। তোকে যখন প্রথম দেখেছিলাম, এইবার জানিস তুই অনেক বড় হয়ে গেছিস। আগের মতো তুই ছোট নেই। আর আমিও জানি না কেন তোর সামনে নিজেকে অন্য রকম লাগছিল। আমি ধীরে বললাম, তুই শুধু থাকিস। এখন তুই আমার সেই শূন্য জায়গাটায় এসে দাঁড়িয়েছিস, যেখানে কেউ ছিল না। ওর চোখে পানি জমে উঠল, অথচ মুখে একটা শান্ত হাসি। বলল, কাকা এলেও আমার এই দিকটা কেউ বুঝতে পারেনি কোনো দিন, যেটা তুই বুঝে গেছিস। বৃষ্টি তখনও পড়ছে বাইরে, জানলার কাছে জল গড়িয়ে পড়ছে একটানা। ঘরের বাতাসে রান্না আর নারকেল তেলের হালকা গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে, একরকম শান্তি। কাকি আমার কাঁধে মাথা রাখলো, আর আমি ওর মাথার চুলে হাত বোলাতে লাগলাম। তুই কবে ফিরবি? ও ফিসফিস করে জিজ্ঞেস করলো। যখনই তুই বলবি আমি থাকবো। আমি বললাম, থাকিস তো পাশে, আজ মন খারাপ লাগছে কেমন। আমি তখন আর কোনো কথা বলিনি। ওর ঘরের দরজাটা ও নিজেই ধীরে ধীরে টেনে দিল। বাইরে ঝড়ের গর্জন তখন আমাদের দুজনের নিঃশব্দতাকে আড়াল করে নিচ্ছিল। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।